আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে ও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য তোমাদের যে নবম দশম শ্রেণীর ফিজিক্স এটার একাদশ অধ্যায় জলবিদ্যুৎ কারেন্ট ইলেকট্রিসিটি এই অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তোমরা এরই মধ্যে জানছো যে তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে আমি অনেক ক্রিয়েটিভ কোশ্চেনের উত্তর দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো, চ্যানেলের মধ্যে ঢুকে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখবা যে চলতরিত অধ্যায়ের প্রায় 20টার মতো ক্লাস আছে। তোমরা এখান থেকে দেখলে উপকার পাবে। আর আজকে আমি তোমাদের যে ক্রিয়েটিভ কোশ্চেনটি দেখাবো সেটা হলো, দেখো যে একটা সার্কিটের প্রশ্ন, অর্থাৎ একটা বর্তনী দেওয়া আছে, এখান থেকে আমরা দেখব তুল্য রোধ কত, এবং এটার পরবর্তী প্রশ্নটা হলো কিভাবে সাজালে তড়িৎ প্রবাহের মান 2 অ্যাম্পিয়ার পাওয়া যাবে। এই চলতরিত অধ্যায়টা কিন্তু তোমাদের যারা এবার এসএসসি পরীক্ষা দিবে অর্থাৎ 21 সালে, তাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। কিন্তু শর্ট সিলেবাসের যে 5টা অধ্যায় আছে ফিজিক্সে, তার মধ্যে কিন্তু এই চলবিদ্যুৎ একটা। এছাড়াও যারা দশম শ্রেণীতে এখন পড়ো তাদের জন্য কিন্তু অধ্যায়টা, তারা এরই মধ্যে হয়তো চলতরিত অধ্যায়টা শুরু করছো বা তোমরা পেয়ে গেছো কিন্তু অধ্যায়টা, বা এই অধ্যায় সম্পর্কে তোমরা জানো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকসটি সেটা কিন্তু এই সার্কিট থেকেই, এখান থেকেই সার্কিটের যে প্যারালাল কম্বিনেশন বা সিরিজ কম্বিনেশন, এখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ বের করা, এই প্রশ্নগুলো কিন্তু সাধারণত পরীক্ষায় আসে। তো আজকে দেখো যে একটা সার্কিট আছে, সার্কিটে মোট 7টা রেজিস্ট্যান্স আছে। দেখো যে মোট 7টা রোধ আছে, তো প্রতিটা রোধের মান কিন্তু দেওয়া আছে 3 ওহম করে। এখন এখান থেকে যদি প্রশ্ন করা হয়, কি প্রশ্ন, যে তুল্য রোধ নির্ণয় করো, তাহলে তুল্য রোধ নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে করতে পারি তুল্য রোধ নির্ণয়? দেখো যে প্রথম প্রশ্নটা, যে বর্তনীর তুল্য রোধ, উক্ত বর্তনীর, কোন বর্তনীর? এই বর্তনীর তুল্য রোধ, তাহলে মোট রোধ কয়টা? 7টা রোধ আছে। আর আমরা তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কাকে বলি? যে তুমি এই 7টা রোধের পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করবা। এই 7টার পরিবর্তে একটি রোধ ব্যবহার করলে এতে যদি কি হয়, এই বর্তনীর তড়িৎ প্রবাহের মানের এবং বিভব পার্থক্যের কোনো পরিবর্তন না হয়, আমরা সেটাকেই কিন্তু বলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আমরা এই 7টি রোধের পরিবর্তে এখন একটি রোধ ব্যবহার করব। তাহলে কি কি দেওয়া আছে এখানে আমরা একটু দেখি, যে এখানে ওই 7টি রোধের মান দেওয়া আছে, ওইগুলো আমরা লিখব। আর তার আগে এটা গ নম্বর প্রশ্নের উত্তর দেখি, যে গ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, গ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা দেখি ক্যালকুলেটর। এখানে ওই ব্যাগের মধ্যেই কী কী দেওয়া আছে দেখো। R1 রোধ, R1 ইকুয়াল R2 ইকুয়াল R3 ইকুয়াল R4 ইকুয়াল R5, এভাবে কিন্তু 7 পর্যন্ত দেওয়া আছে। দেখো ইকুয়াল R6 ইকুয়াল R7 3 ওহম। তাহলে এখানে দেখো যে R1 থেকে R7 পর্যন্ত 3 ওহম দেওয়া আছে। আর কোষের ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি, বা এখানে দেখো বিভব পার্থক্য যেটা, সেটা দেওয়া আছে 15 ভোল্ট, বা আমরা এখানে লিখি কি V ইকুয়াল 15 ভোল্ট, এগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা কী কাজ করব, যে এখান থেকে দেখো আমরা প্রথমে আমাদের আসলে বুঝতে হবে যে এই রোধগুলো কিভাবে দেওয়া, এই যে সাজানোটা এটা কিভাবে আছে। এটা যেহেতু একটা মিক্সড কম্বিনেশন আসছে বা একটা মিশ্র সার্কিট যেহেতু এটা, তাহলে আমরা প্রথমে দেখো R6 এবং R7, এই দুইটা রেজিস্ট্যান্স R6 আর R7, এই দুটো কীভাবে আসছে? পরস্পর সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায় সংযুক্ত। কারণ কি, R6 এর সাথে কিন্তু R7 এর মধ্যে অন্য কোনো রোধ নেই, অন্য কোনো রাস্তা নেই।
R7 আর R6 পরপর সাজানো, তাহলে এটা সিরিজে আসছে। তাহলে আমরা এখানে বলতে পারি কি যে R6 এবং R7 বর্তনীতে R6 ও R7 বর্তনীতে R6 ও R7 ও রোধ দুটি কিভাবে আছে? শ্রেণী সমবায়ে সংযুক্ত। সুতরাং RS1 এই দুইটার আমরা R6 আর R7 এই দুইটার আমরা সিরিজ করলে কি পাচ্ছি? RS1 ইকুয়াল R6 প্লাস R7, দুটোকে যোগ করে দেই 3 প্লাস 3 ওহম ইকুয়াল আমরা পাচ্ছি সুতরাং RS1 ইকুয়াল 6 ওহম। তাহলে দেখো এই দুইটা রোধ মিলে কিন্তু একটা রোধ হয়ে গেল, আর এই রোধটার মান কত, মানে এই দুইটা মিলে যে একটা হলো সেটার নাম কি? RS1। আর RS1টা কত হলো? RS1টা হলো 6 ওহম। কারণ 3 আর 3 এখানে আমরা যোগ করে দিলে পাচ্ছি। আচ্ছা দেখো তো এবার চিন্তা করো যে R6 আর R7 এই দুইটা রোধ মিলে কিন্তু একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, তাহলে সেটার নাম RS1। এই RS1 এর সাথে R5 আবার থাকবে, কিভাবে থাকবে? শ্রেণীতে সমান্তরালে থাকবে। মানে এই দুইটা মিলে যখন একটা হবে, সে একটার সাথে এটা অবশ্যই সমান্তরালে থাকবে। তাহলে আমরা লিখতে পারি কি যে আবার RS1 ও R5 পরস্পর সমান্তরাল সমবায়ে সংযুক্ত। সুতরাং আমরা RP1 ইকুয়াল পাবো, দেখো আমরা সমান্তরাল থিওরিটা কি জানি? 1 RS1 প্লাস 1 R5, এই যেটা রোধ সমান্তরাল হয়ে গেল। এবার আমরা 1 RS1 এর ভ্যালুটা কত? 6 প্লাস 1 R5 এর ভ্যালু হলো 3। এখন এখান থেকে বা RP1 ইকুয়াল 6 আর 3 এর আমরা লসাগু নেই, কত পাচ্ছি? 6। তাহলে এখানে কি হবে? রেজাল্ট 1 প্লাস 2 ইকুয়াল 3/6। এটা কিসের মান? এটা হলো 1/RP1 এর মান। আমরা এখান থেকে 1/RP1 যদি 3/6 হয়, সুতরাং RP1 কত? এটা উল্টিয়ে দিলে পাবো 6/3 ইকুয়াল 2 ওহম। তাহলে RP1 আমরা পাচ্ছি 2 ওহম। তাহলে এই তিনটা রোধের কাজ কিন্তু হয়ে গেল। আচ্ছা এই তিনটা রোধ আমরা দেখো প্রথমে R6 আর R7কে শ্রেণীতে দিলাম, মানে শ্রেণীতে যেহেতু আসছে তাহলে এখান থেকে RS1 পেলাম, RS1 এর সাথে R5 সমান্তরালে ছিল, তাহলে RP1 পেলাম। এরপরে এই RP1 এর সাথে R4 কিন্তু অবশ্যই শ্রেণীতে থাকবে। তাহলে লিখতে পারি কি? আবার আমি এই সাইডটা একটু কেটে দিচ্ছি। এখন লিখতে পারি যে আবার এই RP1 ও R4 শ্রেণীতে। সুতরাং কি পাচ্ছি? RS2, কারণ এর আগে আমরা একটা শ্রেণী পেয়েছি, সেটা RS1 দিয়ে, সেটা RS2 কত হয়ে যাবে? RS2 হবে এই RP1 প্লাস R4, তাহলে যোগ দিলে কি হয়? RP1 এর ভ্যালু কত পেয়েছি? 2 ওহম। 2 প্লাস এটা হলো 3, তাহলে আমরা পাচ্ছি কি? 5, এখানে লিখি ইকুয়াল 5 ওহম। তাহলে আমাদের এই চারটা রোধের কাজ হয়ে গেল। এইবার দেখো RS2 এর সঙ্গে R3 কিন্তু আবার প্যারালাল। বিষয়টা আসলে সার্কিটটা কেমন হয়েছে আমি যদি তোমাদের একটু দেখাই, এই সার্কিটটা অঙ্কন করে যদি একটু দেখাই যে এই অংশটা, এই যে R4 এই চারটে রোধ মিলে আসলে মূলত কিন্তু RS2 হয়ে গেছে, মানে এটা 5 ওহম। অর্থাৎ এরকম হয়ে আছে যে এটা যদি দেখো RS2 আর এটা আছে কত? R3, আর এইদিকে যেমন আসলে তেমনই আছে। মানে এই সাইডটা যদি দেখায় তাহলে আসলে এই রোধগুলো মিলে এখন বর্তমানে RS2 হয়েছে, আর তারই সাথে R3টা কি অবশ্যই প্যারালাল হয়। তাহলে আমরা এখনও লিখতে পারি যে আবার RS2 ও R3 পরস্পর কিভাবে আছে? সমান্তরালে। সুতরাং 1/RP2
কারণ এর আগে আমরা একটা RP1 দিয়েছি, এবার RP2 ইকুয়াল 1 ডিভাইডেড RS2 প্লাস 1 ডিভাইডেড R3। এখান থেকে রেজাল্ট 1 ডিভাইডেড RS2 ভ্যালুটা কত? RS2 এর ভ্যালুটা হলো 5, 1 ডিভাইডেড 5 প্লাস 1 ডিভাইডেড R3 হলো 3, বা এখান থেকে কি পাবো 1 ডিভাইডেড RP2 ইকুয়াল 5 আর 3 লসাগু নেই, তাহলে কত হবে 15। 15 নিলে এখানে থাকে 3 প্লাস 5 বা 1 ডিভাইডেড RP2 এই ভ্যালুটা আসে 8 ডিভাইডেড 15। তাহলে 1 ডিভাইডেড RP2 যদি 8 ডিভাইডেড 15 হয়, তাহলে এবার আমরা উল্টিয়ে দিলে RP2 কত হয়ে যাবে? তাহলে RP2 বা RP2 এটা হবে 15 ডিভাইডেড 8। তাহলে 15 ডিভাইডেড 8, এখান থেকে দেখি আমাদের রেজাল্টটা কী আসে। 15 ডিভাইডেড 8 1.875, 1.875 ওহম। এই রেজাল্টটা আসলো কিন্তু RP2 এর মান, অর্থাৎ আমরা এই পাশের এই রোধগুলোর তুল্য রোধ দেখলাম 1.875। এখন এই রোধগুলোর সাথে দেখো এই R1 একটা রোধ, আর এই সবগুলো রোধ মিলে যে RP2 হলো, এটা আর এটা অবশ্যই শ্রেণীতে। মানে সার্কিটের বর্তমান কন্ডিশন আমি একটু তোমাদের যদি দেখাই, এরকম হয়ে গেছে। দেখো এটা পজিটিভ প্রান্ত, এখানে একটা রোধ আছে, এটার নাম হলো R1, এরপরে এই পাঁচটা রোধ মিলে কি হয়ে গেছে RP2 নাম, তাহলে এইগুলোর নাম হয়ে গেছে RP2। আর এখানে কিন্তু নিচে আরও একটা রোধ আছে, এটা R2। আসলে বর্তমান সার্কিটটা, এই সার্কিটটা কিন্তু আমাদের এখন বর্তমান কন্ডিশন এরকম। তো এখন যদি তোমাদের বলি যে আচ্ছা এই সার্কিটের এই তিনটা রোধ কীভাবে আছে, তোমরা অবশ্যই উত্তর দিবে এই তিনটা রোধ যেহেতু পরপর আছে, এরা শ্রেণীতে সংযুক্ত। তাহলে এই তিনটা রোধের এখন আমরা তুল্য রোধ বের করলে কিন্তু মোট তুল্য রোধ এই সার্কিটের পেয়ে যাব। হ্যাঁ, এখন কিভাবে আছে R1, এরপরে R1 RP2 ও R3 শ্রেণীতে। সুতরাং মোট তুল্য রোধ এটা R ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়াল R1 যোগ RP2 যোগ R3। এই তিনটা যোগ দিলে কত হবে? R1 এর মান আছে 3 যোগ RP2 এর মান 1.875 যোগ R3 হলো 3 ওহম। এই তিনটা যোগ দিই, দেখো 6, তাহলে 7.875 ওহম। এটাই কিন্তু মোট তুল্য রোধ, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আমরা সর্বশেষ দেখলাম এই বর্তনীর মোট তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 7.875 ওহম। তো এভাবেই কিন্তু আমাদের দেখা আছে উক্ত বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। তো আমরা এভাবে দেখো তুল্য রোধ করলাম। আমি যদি একটু তোমাদের এই পুরোটাকে একটু সামারাইজ করি, কি পাচ্ছি 6 আর 7, R6 আর R7 এই দুটো রোধ কীভাবে শ্রেণীতে আছে, তাহলে এদের কাজ করতে হবে। R6 ও R7 রোধ দুটি শ্রেণীতে, তাহলে RS1 ইকুয়াল আমরা শ্রেণী মানে কি যোগ দেবো, R6 আর R7 যোগ দেবো, অর্থাৎ 3 + 3 ইকুয়াল 6 ওহম। এই দুটার কাজ হয়ে গেল। এরপরে এই দুইটা মিলে একটা হলো নাম কি RS1। এই RS1 এর সাথে R5 কিন্তু আবার সমান্তরাল হয়ে যাবে। তাহলে দেখো RS1 ও R5 সমান্তরাল, তাহলে এদের ক্ষেত্রে আমি পাচ্ছি কি RP1 এর মান, অর্থাৎ এই দুটোকে সমান্তরাল করলে 2 ওহম পাচ্ছি। তাহলে এখন কিন্তু এই তিনটা মিলে একটা হলো, তার নাম কি RP1। এই RP1 এর সাথে R4 কিন্তু আবার শ্রেণী হয়ে যাবে। তাহলে RP1 এর সাথে R4 শ্রেণীতে, এতে আমরা পাচ্ছি 5 ওহম তুল্য রোধ। এরপরে সেই RS2 এর সঙ্গে কিন্তু R3টা আবার প্যারালাল হবে। তা আবার প্যারালাল দিলে সেই ক্ষেত্রে আমরা 1.875 পাচ্ছি। এরপরে পরপর তিনটাই কিন্তু এখন শ্রেণী হবে, সেই ক্ষেত্রে আমরা মোট তুল্য রোধ এটা পাচ্ছি। তো এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ঘ নম্বর প্রশ্নটি বুঝতে পারছো। এবার আমরা ঘ নম্বর প্রশ্নে যদি আসি, একটু মনে রাখবা মোট তুল্য রোধ কত হয়েছে। আচ্ছা, এই যে মোট তুল্য রোধটা এখানে থাক। আর আমরা ঘ নম্বর প্রশ্ন কি, বর্তনীটিকে কীভাবে সাজালে তড়িৎ প্রবাহের মান 2 অ্যাম্পিয়ার পাওয়া যাবে। আচ্ছা, এই বর্তনীটি দেখো, বর্তনীর রোধগুলোর মান পরিবর্তন করা যাবে না, শুধু রোধের মান 3 থাকবে, কিন্তু একটু সাজানোর মধ্যে কম বেশ, মানে কিভাবে সাজালে তুমি তড়িৎ প্রবাহের মান 2 অ্যাম্পিয়ার পাবে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের এই ধরনের প্রশ্নগুলো কিন্তু হয়। তাহলে আমরা দেখি ঘ নম্বর যে প্রশ্নটা কিভাবে সাজাতে হবে।
আচ্ছা, আমাদের তড়িৎ প্রবাহ কত হতে হবে? 2 অ্যাম্পিয়ার হতে হবে। আচ্ছা, তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার হতে হলে দেখি তো রোধ কতটুকু প্রয়োজন, তুল্য রোধের মান কতটুকু প্রয়োজন। দেখো বর্তনীতে, তাহলে আমরা ঘ নম্বর প্রশ্নের যদি উত্তরটা দেই, বর্তনীতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পেতে হলে বর্তনীতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পেতে হলে বর্তনীতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পেতে হলে তুল্য রোধ হতে হবে দেখো আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়াল, তোমরা একটা সূত্র জানো, ওহমের সূত্র দেখো এরকম যে I সমান V ডিভাইডেড R, এটা কি ওহমস ল। তো এখান থেকে আরটাকে যদি লেফট সাইড বা বামে নিয়ে আসি কি হবে? V ডিভাইডেড I, তার R ইকুয়াল কি, R ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে V ডিভাইডেড I, এটা। এখন দেখো তুল্য রোধ হতে হবে R ইকুয়াল এটা, তাহলে ভিটা কত আছে? ভি এর মান আছে 15 ভোল্ট, আর আইটা আছে কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 7.5 ওহম, ভোল্ট পার অ্যাম্পিয়ার বা ওহম। তাহলে আমাদের তুল্য রোধের মান হতে হবে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 7.5 ওহম। দেখো বর্তনীতে যদি আমরা এই সার্কিটে যদি আমরা 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ পেতে চাই তাহলে তুল্য রোধ হতে হবে 7.5 ওহম। এইবার তোমার টার্গেট করতে হবে যে এই সার্কিটের তুল্য রোধ কীভাবে 7.5 বানানো যায়, এই সার্কিটের তুল্য রোধ কীভাবে রাখলে 7.5 বানানো যায়, এর জন্য কিন্তু একটু চিন্তা করতে হবে। দেখো যে সবগুলো রোধের মান 3 ওহম। এখন তুমি যদি একটা কাজ করো, কিভাবে তুমি 7.5 পেতে পারো? আচ্ছা, তুমি প্রথমে চিন্তা করবা যে আচ্ছা তুমি যদি সবগুলো শ্রেণীতে দাও তাহলে 7টা তো 21 হয়ে যাবে, মানে সবগুলো যোগ দিয়ে দিলে 21 ওহম হবে না, এটা সম্ভব না। যেহেতু সবগুলো রোধের মান 7.5 বানাতে হবে, রোধের মানটা কম বানাতে হবে। সেই ক্ষেত্রে দেখো তুমি আচ্ছা ন্যূনতম তুমি 3টা রোধকেও যদি শ্রেণীতে রাখো, সেক্ষেত্রে তোমার কিন্তু তুল্য রোধের মান কিন্তু 3টা ন্যূনতম শ্রেণীতে থাকলেও 9 ওহম হয়ে যাবে, কারণ 3টা শ্রেণী থাকা মানে কি যোগ দিতে হবে, আর বাদ বাকিগুলো আরও 9-এর চেয়ে আরও উপরে উঠে যাবে। সো তোমাকে কিন্তু চিন্তা করতে হবে যেহেতু তুল্য রোধের মানটা কম, সো তোমাকে প্যারালালের দিকে যেতে হবে যে কি আমরা প্যারালালে রেখে দেখি তো পারি কিনা। আচ্ছা, তুমি যদি রোধগুলোকে এইভাবে সাজাও যে দুইটা করে, দেখো একটু চিন্তা করো যে এইভাবে যদি সাজাও যে 2টা করে রোধ প্যারালালে দিচ্ছ, যে মোট 7টা রোধ আছে, মানে প্রথম 2টা রোধ প্যারালাল দিচ্ছ, এরপর আবার 2টা রোধ প্যারালালে, এরপর আবার 2টা রোধ প্যারালালে। অর্থাৎ তুমি দেখো এইভাবে যদি একটু চিন্তা করো যে এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এরপরে আবার এখানে মনে করো একটা রোধ, এখানে একটা রোধ, এইভাবে যদি তুমি একটু চিন্তা করো। আচ্ছা, এরপরে একটা রোধকে সিরিজে রেখে এইভাবে যদি সার্কিটটা অঙ্কন করতে পারো তবেই কিন্তু তোমার দেখো এখানে 3 ওহম 3 ওহম 3 ওহম এইভাবে তুমি যদি দিতে থাকো। আচ্ছা, কারণ দেখো 2টা 3, এই যে একটা 3 ওহম আর 3 ওহম, এই দুইটা যদি প্যারালালে থাকে তাহলে তুমি জানো এটার রেজাল্ট কী আসে, যে সমমানের 2টি রোধ যদি, সমমানের 2টি না আসলে অনেকগুলো রোধ হলে হবে, সমমানের রোধগুলো যখন প্যারালালে থাকবে তখন তাদের তুল্য রোধ কীভাবে বের করে, যে কোনো একটি রোধের মান কত 3, আর মোট রোধ সংখ্যা কত 2, অর্থাৎ তুমি 1.5 ওহম পাবে। এই দুইটা জোড়া থেকে এই দুইটা রোধের যদি আমি তুল্য রোধ বের করি তাহলে 1.5 ওহম হবে। তাহলে এটা এখান থেকে আমি পাবো দেখো 1.5 ওহম, আমি এখান থেকে পাবো যোগ 1.5 ওহম, এখান থেকে পাবো আমি যোগ 1.5 ওহম, এরপরে প্লাস এখান থেকে পাবো আমি 3 ওহম। তাহলে 1.5 যোগ 1.5 3 আর 3 6 আর 1.5 7.5। তাহলে আমি কিন্তু এইভাবে সাজালে তুল্য রোধের মানটা 7.5 পাচ্ছি। সো আমরা এইভাবে সাজিয়ে দেব যে তাহলে আমরা তুল্য রোধের মান 7.5 ওহম পাবো। তাহলে তুল্য রোধ 7.5 ওহম, এটা আমাদের প্রয়োজন যদি আমরা তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার পেতে চাই। তাহলে এখন লিখব যে সুতরাং তুল্য রোধ 7, দেখো আমাদের কি লিখছি যে বর্তনীতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পেতে তুল্য রোধ হতে হবে এটা, তুল্য রোধ হতে হবে 7.5 ওহম। তাহলে এখন লিখতে পারি কি
যে এক্ষেত্রে বর্তনীটি নিম্নরূপে সাজাতে হবে। এক্ষেত্রে বর্তনীটি নিম্নরূপে সাজাতে হবে। বর্তনীটির রোধগুলোকে নিম্নরূপে সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে একটু আগে তোমাদের দেখাচ্ছি, যে রোধগুলো অবশ্যই এভাবে, যে একটা রেজিস্ট্যান্স এরপরে একটা, অর্থাৎ প্যারালালে এইভাবে দিতে হবে। কি আছে, প্রথমটা এটা R1, তাহলে ধরো এটা R1 আর এটা হলো R2। আচ্ছা, এরপরে এরই সাথে থাকবে এটা R3, এটা R4, এরই সাথে এটা R5, এটা R6, এর সঙ্গে লাস্ট কিন্তু R7টাকে আমরা শ্রেণীতে সংযোগ করে দেব। এই দেখো, তাহলে আমরা যদি এইভাবে সংযোগটা দেই, আমাদের বর্তমানে সার্কিটটি ঠিক এরকম হবে, সার্কিটের রূপটা এরকম হবে। এখন এটা কত, 15 ভোল্ট। আচ্ছা, এবার আমরা দেখো এখান থেকে, তাহলে আমরা এই সার্কিটের যদি তুল্য রোধটা বের করি, যে সার্কিটটা অঙ্কন করছি, যে এখন বর্তনীটির দেখো, এখন বর্তনীটিতে কিভাবে আছে, R1 R2 এই রোধ দুটো কিন্তু সমান্তরালে। এখন বর্তনীতে R1 ও R2, অর্থাৎ R1 সমান্তরাল R2, সুতরাং RP1 বের করি আমরা কিভাবে, 1/R1 প্লাস 1/R2, এই দুটো যোগ করলে কি হবে, 1/3 প্লাস 1/3, 3 লসাগু নিলে এখানে উপরে হবে 2, সুতরাং এটা এখানে সূত্র কি, 1/RP1। তাহলে এখান থেকে দেখো, আমরা যদি 1/RP1 যদি 2/3 হয়, তাহলে শুধু RP1টা কত হবে, উল্টে যাবে, 3/2 ইকুয়াল 1.5 ওহম। তাহলে RP1টা কিন্তু 1.5 ওহম হচ্ছে। এভাবে আমরা RP2, যেহেতু এই দুইটা রোধের মান সমান, এভাবে RP2 বের করব, RP3 বের করব। যে তাহলে আমরা কিন্তু অনুরূপে RP2টাও বের করবো, যেহেতু এটা 3 ওহম, এটাও 3 ওহম, একই রেজাল্ট পাবো। আবার এখানে RP মানে R5 আর R6 এই দুটার একই রেজাল্ট পাবো। আচ্ছা, আর এটা হলো R7। তাহলে আমি RP1 বের করলাম। এভাবে আমি প্রথম থেকে একটু লিখি, এই সাইডে কেটে দিচ্ছি। দেখো যে আবার তাহলে এই অংশ বের করার পর RP1 এর পর RP2 বের করি, আবার 1/RP2 ইকুয়াল কি পাচ্ছি, দেখো এখান থেকে পাচ্ছি 1/R3 প্লাস 1/R4। এখানে আমরা মান বসিয়ে দিই 1/3 প্লাস 1/3, সুতরাং বা আমরা লিখতে পারি RP2। একবারে যদি দেখি, তোমরা ঠিক এই ক্যালকুলেশনটা এটার অনুসরণ করে দেখবা, যে RP2 এর মানও আসবে 1.5 ওহম। আচ্ছা, আবার RP3 যদি বের করি, RP3 ইকুয়াল RP3, তাহলে কি হবে, 1/R5 প্লাস 1/R6, এখান থেকে 1/3 প্লাস 1/3, সুতরাং একবারে এই ক্ষেত্রে অবশ্য দেখো সূত্রটা 1/RP3। তাহলে আমরা এটাকে উল্টিয়ে দিলে RP3টা কি হয়ে যাবে, 1.5 ওহম। তাহলে আমরা এই দুইটা মিলে যেটা পেলাম, R1 আর R2 মিলে, এটা RP1, এটা RP2 আর এটা RP3। তাহলে RP1, RP2, RP3 এবং R7 এই চারটা রোধ কিন্তু পরপর শ্রেণী হয়ে যাবে। যে এখন RP1, RP2, RP3 ও R7 কিভাবে আছে, শ্রেণীতে। সুতরাং আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে মোট তুল্যরোধ সার্কিটের এটা কত হবে, এটা হবে RP1 প্লাস RP2 প্লাস RP3 প্লাস R7। তাহলে 1.5 প্লাস 1.5 প্লাস 1.5 প্লাস 3 ওহম, এই সবগুলোকে যোগ দিলে হয় দেখো 7.5 ওহম।
তাহলে আমরা এইভাবে সাজালে মোট তুল্য রোধ 7.5 পাচ্ছি। আর সেই ক্ষেত্রে 7.5 যখনই পাবো তুল্য রোধ, তাহলে প্রবাহটা কত পাবো? আমি সার্কিটটা কেটে দেই। মোট তুল্য রোধ যখন এটা পাবো, সুতরাং প্রবাহ বা তড়িৎ প্রবাহ মানে বর্তনীর তড়িৎ প্রবাহ আই কত পাবো? আই ইকুয়াল ভি ডিভাইডেড আর। আচ্ছা, ভি ডিভাইডেড আরটা কি? আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে ভি এর মান ছিল 15 ভোল্ট, আর মোট তুল্য রোধ বেরোইছে 7.5 ওহম, রেজাল্ট ইকুয়াল 2 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আয়ের ভ্যালুটা কিন্তু 2 অ্যাম্পিয়ার চলে আসছে। তাহলে আমরা সার্কিটটাকে যেভাবে দেখাইছি এইভাবে, অর্থাৎ প্রথম 3 জোড়াকে আমরা যদি প্যারালাল দিয়ে পরের লাস্টেরটাকে আমরা যদি শ্রেণীতে রাখি, তাহলে তুল্য রোধের মান 2 অ্যাম্পিয়ার পাবো। আশা করি আজকের 2টা প্রশ্ন তোমরা বুঝতে পারছো। তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।